এখন এগুলো সেম ম্যাথ। এখানে বলছে যে প্রমাণ অবস্থায় নিম্নোক্ত বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা তা ই নটের মান দ্বারা এখানে প্রমাণ করতে এখানে বলছে। ওকে, সো এখন এখানে একটা বিক্রিয়া দেওয়া। এখন এইখানে আমাদের ই সেলের মান, এখন এখানে আছে নিকেল এবং অ্যালুমিনিয়াম। সো নিকেল এবং অ্যালুমিনিয়ামের মধ্যে এইখানে নিকেল থেকে নিকেল 2+ এবং অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম, তার মানে এখানে নিকেলকে ইউজ করা হয়েছে অ্যানোড হিসেবে এবং অ্যালুমিনিয়ামকে ইউজ করা হয়েছে এখানে এখানে ক্যাথোড হিসেবে। তো এটা রিয়াকশনটা দেখলেই বোঝা যায় তোমার জারণ বিভব, বিজারণ বিভব বা সক্রিয়তা সিরিজ এখানে কোনোটাই লাগতেছে না। ডিরেক্ট রিয়াকশনটা দেখলেই বোঝা যায় যে কোনটা অ্যানোড এবং কোনটা এখানে ক্যাথোড হিসেবে আছে। সো ইসেল এর মান আমরা আর সূত্রটা না লিখি, সো ইসেল এর মান হবে আমাদের অ্যানোডের জারণ বিভব। বাট এইখানে এই প্রশ্ন কি এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে প্রশ্ন ক্লিয়ারলি দেখা না গেলেও তোমার কাছে তো এই হাজারি স্যারের বই আছে, এই পেজটা বের করতে পারো, শিক্ষার্থীর কাছে 4.8। এখন পেজ নাম্বার হয়তো মিল নাই তোমার বইয়ের সাথে আমার বই, এটা আছে এখানে 590 নাম্বার পেজে সম্ভবত এগুলো ম্যাথ। ওকে, এখানে যাই হোক, সো এখানে নিকেল 2+ থেকে এখানে নিকেল দেওয়া মানে এটা বিজারণ বিভব দেওয়া 0.25 ভোল্ট। আমার যেহেতু জারণ বিভব হচ্ছে দরকার, তো যেহেতু বিজারণ বিভব দেওয়া +0.25, তাহলে জারণ বিভব হবে -0.25। এটা আশা করি বুঝছো। আর অ্যালুমিনিয়াম যেহেতু ক্যাথোড হিসেবে এখানে ইউজ করা হয়েছে, তো অ্যালুমিনিয়ামের বিজারণ বিভব দরকার এখানে। এই যে প্রশ্নে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ দেয়া মানে এর জারণ বিভব দেওয়া, তাহলে বিজারণ বিভব কি হবে? -1.66। এটাই তো হয়। হুম, নিকেল জারণ, এটা 1.41, এটা কিভাবে হয়? এখানে প্রশ্নে ভুল আছে নাকি? এটা তো এরকম তো জীবনও হবে না। আচ্ছা ধরো, না এখানে অ্যান্সার এখানে বইয়ের মধ্যে এখানে ভুল আছে। এটা 1.41 হবে না, এটা হবে -1.91। এটা তো বুঝছো? 80, 91। এই ম্যাথটা একটু বুঝছো? বুঝছি। ওকে, এখন যেহেতু এখানে তোমার কোষ কোষ বিভব যেহেতু নেগেটিভ, হতে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে এখানে ঘটবে না। এগুলো ইজি ম্যাথ। তারপরে এখানে দেওয়া জিঙ্ক এবং কপারের বিজারণ বিভব দেওয়া, সো যার বিজারণ বিভব বেশি সে হবে আমাদের ক্যাথোড। সো যেহেতু এখানে কপারের বিজারণ বিভব এখানে বেশি, সো কপার এখানে ক্যাথোড। সো এখানে আমাদের সক্রিয়তা সিরিজ এটা মনে রাখা লাগতেছে না। বাট যদি এমসিকিউ তে এরকম 4টা অপশন দিয়ে দেয় যে নিচের আহ, এখানে কোনটি অ্যানোড হিসেবে ব্যবহার করা যাবে, সো যে সবচেয়ে উপরের দিকে থাকবে সে হবে অ্যানোড। সো এই জন্য সক্রিয়তা সিরিজও অবশ্যই লাগবে। এইখানে কি দেওয়া যে নিচের বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে হবে কি না। সো এইসব ম্যাথ আসলে মুখে মুখেই সলভ করা যায়। তো এখানে বোঝাই যাইতেছে জিঙ্ক হচ্ছে অ্যানোড, কপার হচ্ছে ক্যাথোড। তো জিঙ্কের আমাদের দরকার জারণ বিভব, আর জিঙ্কের বিজারণ বিভব দেওয়া -0.76, তাহলে জারণ বিভব হবে +0.76। প্লাস এরপর আমাদের দরকার ক্যাথোডের বিজারণ বিভব, সো এখানে ক্যাথোডের বিজারণ বিভব দেওয়াই আছে 0.34, তাহলে এটার অ্যান্সার হচ্ছে +1.1। কি ব্যাপার?
জিঙ্কের, এখানে সব ম্যাথ ভুল দেওয়া কেন? নাকি আমি এখানে ভুল করতেছি? না, এইখানে আমাদের যদিও আমাদের সক্রিয়তা সিরিজ অনুযায়ী কপার এবং জিঙ্কের মধ্যে কপার ক্যাথোড হওয়া উচিত, জিঙ্ক অ্যানোড হওয়া উচিত, বাট এটা আসলে হবে না কারণ আমাদের রিয়াকশন এখানে দিয়ে দিছে, তো এই জন্য আমাদের রিয়াকশন থেকে সিলেক্ট করতে হবে। ধরো ওই যে আগের ম্যাথটাও কিন্তু সেম ছিল। আচ্ছা, এটা একটু খেয়াল রাখবো, যদি রিয়াকশন দেয়া থাকে তাহলে অবশ্যই রিয়াকশন থেকে অ্যানোড এবং ক্যাথোড সিলেক্ট করতে হবে। আর যদি রিয়াকশন দেওয়া না থাকে তাহলে আমরা যেভাবে নর্মালি করি সক্রিয়তা সিরিজ অনুযায়ী বা জারণ বিভব এবং বিজন বিভবের মান দেখে কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে। বাট যেহেতু রিয়াকশন দেয়া আছে, তো রিয়াকশনে এখানে তোমার কপার থেকে কপার 2+, তাহলে অবশ্যই এখানে কপার হচ্ছে অ্যানোড, কিছু করার নাই, রিয়াকশন যেভাবে দেওয়া ওইভাবে। আর জিঙ্ক হবে এখানে, এখানে ক্যাথোড। ওকে, সো এখন এইটাকে আমরা যদি এই ধরে নিই, তাহলে এখন তুমি এই জিনিসটা, এই যে অ্যানোডের জারণ বিভব এইভাবেও লিখতে পারো, অথবা এইভাবেও লিখতে পারো, যেটা অ্যানোড হবে আমাদের কপার। তাহলে এই জারণ বিভবকে আমরা কিভাবে লিখবো? কপার থেকে কপার 2+, প্লাস আমাদের ক্যাথোডের দরকার বিজারণ বিভব। সো এখানে ক্যাথোড যেহেতু জিঙ্ক, জিঙ্কের বিজারণ বিভব, সো বিজারণ বিভবের ক্ষেত্রে হচ্ছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। এইভাবে লিখতে পারো, বা এর আগে আমরা যেগুলো সূত্র শিখছিলাম ওইভাবেও লিখতে পারো। ওকে, সো এখন কপারের জারণ বিভব আমাদের দরকার। কপারের জারণ বিভব, এখানে কপারের বিজারণ বিভব দেওয়া 0.34, তাহলে জারণ বিভব হবে -0.34। আর জিঙ্কের বিজারণ বিভব দরকার, বিজারণ বিভবই দেওয়া আছে -0.76, তাহলে এটা হয় -1.1 ভোল্ট। সো যেহেতু কোষ বিভব নেগেটিভ, তো বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। ওকে, এসব সহজ জিনিস। এখন বলছে জিঙ্ক ধাতুর পাত্রে নিকেলের দ্রবণ দীর্ঘকাল সংরক্ষণ করা যাবে কিনা। যদি এটা এমসিকিউ তে আসে তাহলে এটা কিভাবে অ্যান্সার দিবা, বা কোন কোন থিওরি ইউজ করে? বলো, তাড়াতাড়ি বলো। এটা পারবে না? টি সেলের মান বের করবো না? না, আমি তো বললাম তোমাকে, যদি ডিরেক্ট যদি জিজ্ঞেস করে যে জিঙ্কের পাত্রে নিকেল সালফেটের দ্রবণ রাখা যাবে কিনা, কোনো বিভবের মানে এখানে কিছু দেওয়ার নাই। এমসিকিউ তে যদি জিজ্ঞেস করে সেই ক্ষেত্রে এটা কিভাবে অ্যান্সার দিবা? এটার নামে লিখে দিলাম যে হ্যাঁ। এখানে যে উপরের মৌলের এই পাত্রে নিচের মৌলের দ্রবণ রাখা যাবে না। এখন উপরের মৌলের পাত্রে কেন নিচের মৌলের দ্রবণ রাখা যাবে না, এটারও তো মানে এটা তো ব্যাখ্যা আছে, বাট এটা হচ্ছে এমসিকিউ তে। এইটা মনে রাখলেই তো এই চলতেছে যে তোমার এখন জিঙ্ক এবং নিকেলের মধ্যে কে উপরে এবং কে এখানে নিচে আছে। জিঙ্ক উপরে আছে। হ্যাঁ, জিঙ্ক যদি উপরে থাকে, তো তাহলে জিঙ্কের পাত্রে নিকেল সালফেটের দ্রবণ রাখা যাবে না। এটা আমরা এমসিকিউ এর এই জন্য এটা, এটা সরাসরি এটা অ্যান্সার। আর এখন এখানে আমরা যদি ম্যাথ করি,
তো এখানে ই সেল হবে। তো এখন যেহেতু জিঙ্কের পাত্রে আমরা রাখতেছি, তো জিঙ্ক হবে অ্যানোড, তো জিঙ্কের জারণ বিভব জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর এখানে নিকেল হবে, যে এখানে আমাদের ক্যাথোড, তাহলে নিকেল 2+ থেকে নিকেল। ওকে, তো জিঙ্কের জারণ বিভব কত? এখানে জিঙ্কের বিজারণ বিভব দেওয়া -0.76, তাহলে জারণ বিভব হবে +0.76, প্লাস নিকেলের বিজারণ বিভব আমাদের দরকার, সো বিজারণ বিভব এখানে দেওয়া আছে 0.25, সো এটা হবে 0.51। এখন কোষ বিভব যেহেতু প্লাস, অতএব এখানে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, এবং জিঙ্কের পাত্র থেকে কিছু পরিমাণ জিঙ্ক পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণের মধ্যে চলে যাবে, অতএব জিঙ্কের পাত্রের ক্ষয় সাধন হবে, সুতরাং এখানে রাখা যাবে না। সো এগুলো সহজ ম্যাথ, এবং এইটা থেকে একটা সৃজনশীল অবশ্যই আসবে। এখন বলছে তামা বা কপার ধাতুর পাত্রে ম্যাগনেসিয়ামের দ্রবণ রাখা যাবে কিনা। ওকে, এখন আমরা যদি আচ্ছা, এটা হচ্ছে যে তোমার কোন ম্যাথটা করলাম এটা? জিঙ্কের, আচ্ছা এটা তো হয় নাই, এটা আছে 4.31 এর ক নম্বর ছিল মেবি। 4.31 এর ক এখন বাকি আছে, আচ্ছা এটা দেখি। সো এটা এখানে কি বলছে, এই যে 4.31 এর ক নম্বরটা, জিঙ্ক ধাতুর পাত্রে ফেরাস সালফেটের দ্রবণ রাখা যাবে কিনা। তো জিঙ্কের পাত্রে ফেরাসের দ্রবণ রাখা যাবে কিনা, এটা আমাদের সক্রিয়তা সিরিজ যদি এখানে মনে থাকে, তাহলে একবারই অ্যান্সার দেওয়া যায় যে জিঙ্ক থাকবে উপরে, ফেরাস হচ্ছে এখানে নিচে থাকে। তো সেই ক্ষেত্রে এটা রাখা যাবে না। এখন এটা আমরা যদি ই সেলের এইখানে মানও যদি বের করি, তাহলে জিঙ্কের যেহেতু পাত্র, জিঙ্ক হচ্ছে আমাদের অ্যানোড, সো এটা জারণ বিভব দরকার। আর এখানে আয়রন হবে, এখানে এখানে ক্যাথোড, সো আয়রনের বিজারণ বিভব দরকার, সো সেম জিনিস এইখানে, এগুলো ম্যাথ একটা আসবে, সো এইসব জিনিস বারবার আর করানোর দরকার নাই, এগুলো এখন আশা করি এগুলো পারবা। সো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর জারণ বিভব, সো জিঙ্কের জারণ বিভব দেওয়া +0.76, এবং এইখানে আমাদের আয়রনের জারণ বিভব দেওয়া আছে +4.44, বাট আমাদের দরকার বিজারণ বিভব, তো জারণ বিভব প্লাস হলে বিজারণ বিভব হবে মাইনাস, তো এটা হবে +0.32 ভোল্ট। যেহেতু কোষ বিভব ওই যে ধনাত্মক, সো ওই ব্যাখ্যাটাই লিখতে হবে যে জিঙ্ক থেকে এই কিছু পরিমাণ জিঙ্ক আয়ন, জিঙ্ক জিঙ্ক পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে চলে যাবে, জিঙ্কের পাত্র ক্ষয় হবে, অতএব রাখা যাবে না। সেগুলো সব ম্যাথ একই, এটা এটা নিজে করিও। এখানে পাত্রে রাখা যাবে কিনা, সেম ম্যাথ। রাখা যাবে কিনা, সেম ম্যাথ, এটাও সেম ম্যাথ। সেইগুলা সবগুলা নিজে নিজে করবা। ওকে, দাঁড়াও এখন। এটা কি এই যে এখানে আশা করি এটা ক্লিয়ারলি দেখা যাইতেছে, সবগুলো চিহ্ন, সবগুলা মান।
এইখানে এটা দেখা যাইতেছে না যে সবগুলা? হ্যাঁ, এটার অ্যান্সার বের করো তো। এটা নিজে নিজে করো। এখন এখানে একটা অ্যান্সার হইতে পারে, বা একটার বেশিও অ্যান্সার হইতে পারে, এটার অ্যান্সার বের করে দেখি। এটার অ্যান্সার হচ্ছে ক নাম্বার আর গ নাম্বার। ক আর গ? আচ্ছা, সরি, খ না তো। দেখি এটার অ্যান্সার এখানে কি দেওয়া। অ্যান্সার দেওয়া নিকেলেরটা আর জিঙ্কেরটা। হয়েছে। ওকে। এর পরে আরো কিছু। আচ্ছা, এখানে অ্যান্সার শো এখানে দিয়ে দিচ্ছি, পরে অ্যান্সার মিলাই নিও। হুম। সেম ম্যাথ এগুলা, এগুলা সব এইচডব্লিউ থাকবে। আচ্ছা, দাঁড়া, আরো কয়েকটা ম্যাথ দিয়ে দিচ্ছি। সেখানে তো অনেক ম্যাথ আসলে।
ওকে, এখন এইখানে একটু একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ আছে। এই যে এটা খেয়াল করো। এখন এখানে বলছে যে উদ্দীপকের অনুসারে এ পাত্রে দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে গ্রাফাইট এম সালফেট। আর এটা হচ্ছে এম পাত্র। ওকে। সো একটা, এই যে পরিবর্তিত ঘনমাত্রা কিভাবে নির্ণয় করা লাগে এর একটা ম্যাথ আমরা করছিলাম এর আগে। এখানে হচ্ছে তোমার সঞ্চিত পদার্থের এই পরিমাণ প্রথমে বের করা লাগে, তারপর সেটা বিয়োগ করা লাগে, তারপর ওইখান থেকে তোমার ঘনমাত্রা বের করা লাগে। So, ওই ম্যাথটা বুঝে থাকলে এইটা আশা করি পারবা। এটা তারপর এটা এই চেষ্টা করবা, এবং এগুলো যেহেতু বোর্ডের ম্যাথ, সো টেস্ট পেপার থেকে এগুলার হেল্প নিতে পারবা। ওকে। এখন এখানে খেয়াল করো যে এখানে আরো একটা ভিন্ন ধরনের এই প্রশ্ন আসছে যে কোন কোষ থেকে অধিক তড়িৎ শক্তি পাওয়া যাবে। যার কোষ বিভব যার এই বেশি হবে, তার থেকে অধিক তড়িৎ শক্তি পাওয়া যাবে। সো এইসব ম্যাথ ইম্পর্টেন্ট। যার কোষ বিভব বেশি, তার থেকে বেশি তড়িৎ শক্তি পাওয়া যাবে। ওকে। আর এখন এইখানে যে এই যে তোমার খ নম্বরে জিজ্ঞেস করছে যে কোষদ্বয় দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হবে কি। আহ কোষদ্বয় দীর্ঘ ক্ষেত্রে, আচ্ছা এটা এটা কিভাবে অ্যান্সার করা লাগবে? কোষদ্বয় দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হবে কি না। আচ্ছা, এইটার অ্যান্সার আমরা এখন পর্যন্ত সম্ভবত এটা পড়ি নাই। এটা আমাদের যে জিনিসটা দিয়ে ব্যাখ্যা করা লাগবে ওইটা আমরা পরবর্তীতে পড়বো। ওকে। এখন বলছে উদ্দীপকের অ্যানোড দ্রবণকে ডি পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, এগুলা সেম ম্যাথ, এগুলো করবা। ওকে। আর এই ম্যাথটা সবচেয়ে এই গুরুত্ব দিয়ে এটা করবা। এই যে পরিবর্তিত এই ঘনমাত্রা, এখন এটা যদি তোমার মনে যদি না থাকে, দাঁড়াও, এটা এটা আমরা কোন লেকচারে করছিলাম এটা? 3 নম্বরে। এটা তো 3 নম্বরই সম্ভবত। এই যে এই ম্যাথটা, এই যে এটা হচ্ছে, যে এই ম্যাথটা হুবহু সেম। এই যে এটা। এখন এইটা আবার দেখে নিবা যে এটা আমরা কিভাবে এই সলভ করছি। মানে তোমার প্রাথমিক অবস্থায় ভর, তারপর সঞ্চিত পদার্থের ভর বের করছি, তারপর সেইখান থেকে তার মোল সংখ্যা বের করে এটা বিয়োগ করে দেন পরিবর্তিত আমরা ঘনমাত্রা বের করছিলাম কিন্তু। ওকে। এবার একটা মনে আছে? হুম। দেখে এখন মনে পড়বে। আচ্ছা, এইখানে এইখানে দাঁড়াও, আমি এই ম্যাথটা আবার এখানে বুঝাই দিচ্ছি। এইখানে তোমার 0.5 লিটার আয়তনের 2 মোলার নিকেল নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে এত এম্পিয়ার শক্তির বিদ্যুৎ কত সময় ধরে চালনা করলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে। এখন এইখানে তোমার নিকেল নাইট্রেটের যে দ্রবণ, এখন নিকেল নাইট্রেটের দ্রবণের মধ্যে আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করব তখন কি হবে, আমাদের নিকেল হচ্ছে থাকবে ক্যাটায়ন হিসাবে। সো আমাদের নিকেল চলে যাবে হচ্ছে ক্যাথোডের নিকট যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করব। সো নিকেল আমাদের ক্যাথোডের নিকট গিয়ে 2টা ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতু হিসেবে কিন্তু এখানে ক্যাথোডের গায়ে জমা হবে। সো এখন এই দ্রবণ থেকে যে নিকেল আয়ন গুলা তোমার চলে গিয়ে এই যে আমাদের ক্যাথোডের গায়ে গিয়ে এই জমা হচ্ছে, তাহলে দ্রবণের মধ্যে তো নিকেলের পরিমাণ তো কমে যাবে। দ্রবণের মধ্যে যদি নিকেলের পরিমাণ কমে যায়,
মানে দ্রবের পরিমাণ যদি কমে যায় তাহলে তোমার দ্রবণের ঘনমাত্রা কি হবে, হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে? ও, মানে এটা বুঝতেছো না? মানে এই যে এই ধরো যে পানির মধ্যে আমরা একটা একটা জিনিস মিশাইলাম, এখন এখন ওই জিনিসটাকে আবার তুমি যদি ওইখান থেকে তুলে নাও, বা আমাদের দ্রব্য, এই দ্রব্য বলতে তো এই বুঝো দ্রব্য কোনটা দ্রবণ কোনটা, এগুলো তো বুঝো আশা করি। এখন দ্রব্য কোনটা দ্রবণ কোনটা এগুলো বুঝো না? বুঝছি। এই যে আমরা পানির মধ্যে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের কিছু এই লবণ যদি অ্যাড করি, তাহলে সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে আমাদের দ্রব্য, মানে আমাদের খাবার লবণ যেটা। আর এইখানে যে পানিটা আছে, এইখানে পানিটা কি, এটা আছে দ্রাবক। এখন এই যে দ্রব এবং দ্রাবক এই দুইটা মিলে হচ্ছে দ্রবণ। এখন তোমার যদি দ্রাবকের পরিমাণ বেশি হয়, মানে পানির পরিমাণ যদি বেশি হয়, তাহলে এই কি হবে, ওই দ্রবণটা কি হবে বা ওই মিশ্রণটা কি হবে, লঘু হবে, বা একটা আমাদের এই পাতলা একটা দ্রবণ হবে। আর যদি এখানে লবণের পরিমাণ তুমি যদি বেশি দাও, তাহলে কি হবে, দ্রবণটা ঘন হবে না? সো এখন দ্রবণ যদি ঘন হয়, তখন আমরা এখানে ওই বলবো যে তার ঘনমাত্রা বেশি। আর এখানে যদি তোমার পানির পরিমাণ যদি বেশি হয়, তাহলে তার ঘনমাত্রা কি হবে, কম হবে। মানে সেটা কম হ্যাঁ। গাঢ় বা কম ঘন। এখন যদি আস্তে আস্তে তোমার লবণের পরিমাণ যদি কমতে থাকে, মানে তোমার দ্রবের পরিমাণ যদি কমতে থাকে, সেই ক্ষেত্রে কি হবে, ঘনমাত্রা বাড়বে নাকি কমবে? কমবে। হ্যাঁ, তো এইখানেও তো সেম এই জিনিসই আছে। মানে মানে তোমার তড়িৎ বিশ্লেষণের পর এইখানে যে আমাদের ক্যাথোড আছে, এইখানে তোমার ক্যাথোডের মধ্যে নিকেল 2+ আয়ন, এটা তোমার দ্রবণ থেকে তোমার ধীরে ধীরে গিয়ে তোমার এই ক্যাথোডের গায়ে গিয়ে এই জমা হইতে থাকবে আর কি। মানে এ তো এখানে আছে মেনলি আয়ন হিসাবে, সো আয়ন এখানে ক্যাথোড থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতু হিসাবে এখানে ক্যাথোডের গায়ে গিয়ে ধীরে ধীরে জমা হবে। সো এখানে দ্রবণ থেকে যেহেতু আমাদের নিকেল যেহেতু চলে যাচ্ছে, বা দ্রবণ থেকে দ্রবের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, অতএব ঘনমাত্রা হ্রাস পাবে। সো এই জন্য আমরা এইখানে আমরা এটাকে প্রথমে ভাঙাই নিছি, যে নিকেল নাইট্রেটকে ভাঙাইলে একটা নিকেল আয়ন এবং 2টা নাইট্রেট আয়ন পাওয়া যায়। সো আমাদের নাইট্রেট নিয়ে তো কোনো কাজ নাই, আমরা নিকেল নিয়ে কাজ করবো। তাহলে এখানে নিকেলের মোল সংখ্যা যা, নিকেলের নিকেল নাইট্রেটের মোল সংখ্যাও তাই। এই যে এখানে আমাদের নিকেলের মোল সংখ্যা যা 1 মোল, নিকেল নাইট্রেটের মোল সংখ্যা 1 মোল। ওকে। এখন এইটা আরো বুঝাইছিলাম যে আমরা এটা তো জানি যে মোল সংখ্যা সমান কি, ঘনমাত্রা ইনটু আয়তন। ওকে। এখন এই যে তোমার এই যে একটা পাত্রের মধ্যেই তো এরা তো আছে, মানে তোমার পাত্রের যদি আয়তন সেম হয়, তাহলে এন ইজ ইকুয়াল টু এস হবে না, মানে মোল সংখ্যা ইনটু ঘনমাত্রা হবে না, যদি পাত্রের আয়তন হ্যাঁ। সমান হয়। তাহলে এদের যেহেতু মোল সংখ্যা সমান, সেহেতু এদের কি হবে, এদের ঘনমাত্রা তো সেম হবে। মানে তোমার নিকেল নাইট্রেটের ঘনমাত্রা যা, নিকেল 2+ যেটা আয়ন পুরো ঘনমাত্রা তাই। ওকে। এটারও 1 মোল, আর হচ্ছে এটারও 1 মোল, মানে এটারও 1 মোলার বা 1 মোল পার লিটার, এর এর ঘনমাত্রা এরও ঘনমাত্রা সেম। ওকে। এখন এইখানে যে বলছে তোমার এই দ্রবণের যেটা আয়তন, এটা হচ্ছে 0.5 লিটার। ওকে। আর এদের ঘনমাত্রা হচ্ছে 2 মোলার। তাহলে এখানে যদিও বলছে যে নিকেল নাইট্রেটের ঘনমাত্রা 2 মোলার, সো আমরা তো এটা তো একটু আগেই তো বুঝলাম যে নিকেল নাইট্রেটের ঘনমাত্রা যা, নিকেল 2+ এর ঘনমাত্রা তাই। তাহলে আমরা জানি এন ইজ ইকুয়াল টু এস ইন্টু ভি। তাহলে ভি দেওয়া 0.5 লিটার, আর এস বা তোমার ঘনমাত্রা দেওয়া কত, 2 মোলার। তাহলে এই 0.5 × 2 মিলে 1 মোল। তাহলে প্রাথমিক অবস্থায় মানে তড়িৎ বিশ্লেষণের আগে, বা এই যে আমাদের নিকেল 2+ আয়নটা তোমার ক্যাথোডে জমা হওয়ার আগে, সে যখন শুধুমাত্র দ্রবণে দ্রবীভূত অবস্থায় ছিল, তখন তার মোল সংখ্যা হচ্ছে 1 মোল। এবং 1 মোল সমান কয় গ্রাম, তার
ভর দ্বারা গুণ, এবং তার ভর এখানে দেয়াই ছিল 58.7, তাহলে মোল সংখ্যা ইন্টু আণবিক ভর, এটা ডাব্লিউ। ওকে। সো এখন তড়িৎ বিশ্লেষণের পরে এটা তো আমাদের নিকেলটা গিয়ে তোমার ক্যাথোডে গিয়ে জমা হবে। সো কতটুকু জমা হবে তার সূত্র তো আমরা জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি। জেড সমান আবার কি ছিল? এই জেড সমান এই যে ছিল আমার তুল্য ভর ডিভাইড বাই 96,500। এখন এখন যদি এগুলো রিভিশন দিয়ে না রাখো তাহলে তো সমস্যা। এই চ্যাপ্টার ম্যাথ গুলো কিন্তু অনেক সহজ সহজ। ওকে। সো আমরা তুল্য ভর আমরা কিভাবে বের করি? হুম। আণবিক ভর ডিভাইডেড আছে তুল্য সংখ্যা। হ্যাঁ। সো এইখানে এইটার এটার ভর হচ্ছে 58.7। আর যেহেতু এখানে তোমার নিকেল হচ্ছে নিকেল 2+ আয়ন হিসাবে থাকে, তো কোনো একটা আয়নের যেটা তুল্য সংখ্যা ওইটা তার চার্জটাই হয়, এটা আমরা জানি। সো এটা হবে ভর ডিভাইড বাই 2। যেহেতু তার চার্জ 2, তাহলে তার তুল্য ভর হচ্ছে তার আণবিক ভর ডিভাইড বাই 2, আবার ডিভাইড বাই 96,500। ওকে, এখন এই পুরোটা মিলে হচ্ছে জেড, তারপর আই এর মান তো দেওয়া আছে, টি এর মানও দেওয়া আছে। তাহলে এই পরিমাণ এখানে যে ডাব্লিউ এর যে অ্যান্সারটা আসলো, এইটা হচ্ছে জমাকৃত নিকেলের ভর। এটা আমাদের কোথায় এটা জমা হয়েছে? এটা হচ্ছে ক্যাথোডে জমা হয়েছে। এই যে 24 গ্রাম অ্যান্সার আসলো, এটা আমাদের ক্যাথোডে জমা হয়েছে। তাই তো, এটা আমাদের ক্যাথোডে জমা হয়েছে না, এটা তো ক্যাথোডে জমা হয়েছে। So, এখন দ্রবণে আমাদের এই কতটুকু ছিল? 58.7 গ্রাম ছিল এই তড়িৎ বিশ্লেষণের আগে, এবং তড়িৎ বিশ্লেষণের পরে তোমার ক্যাথোডে 24 গ্রাম জমা হইলো। তাহলে 58 থেকে 24 এখানে বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে দ্রবণে অবশিষ্ট নিকেলের ভর হচ্ছে এতটুকু। এটা তো বুঝছো? ওকে। এখন তাহলে এতটুক দ্রবণে অবশিষ্ট আছে। তো এখন আমরা যদি এই ভরটাকে আবার তার আণবিক ভর দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে তার এই কতটুকু মোল এখন দ্রবণে বাকি আছে আমরা সেটা বের করতে পারবো এখান থেকে। So, আমরা ওইটাই বের করছি যে তার কত মোল এখন দ্রবণে অবশিষ্ট আছে। ওকে। বাট দ্রবণের আয়তন তো চেঞ্জ হয় নাই, মানে ওটা প্রথমে 0.5 লিটার ছিল, ওটা তো 0.5 লিটারই আছে। আয়তন তো চেঞ্জ হয় নাই, জাস্ট এখানে দ্রবের পরিমাণটা হ্রাস পাইছে। ওকে। এখন এই ক্ষেত্রে আমরা এখন পরিবর্তিত ঘনমাত্রাটা বের করছি, এন ড্যাশ ইজ ইকুয়াল টু এস ড্যাশ ইন্টু ভি। ভি যেহেতু চেঞ্জ হয় নাই, এন এইখানে চেঞ্জ হয়েছে, তো এন এন এখানে চেঞ্জ হওয়ার ফলে এখানে ঘনমাত্রাটাও চেঞ্জ হবে। এটা এটা বুঝছো? হ্যাঁ। ওকে। সো এই ম্যাথের ওই ম্যাথ সেম, এবং এই ম্যাথ আমাদের এইচএসসির সময় মেবি আসছিল ঢাকা বোর্ড 2022-এ। এই ম্যাথটা যে পরিবর্তিত এই ঘনমাত্রা বের করার ম্যাথটা, তো এগুলো সহজ এমনিতেই। তো এইগুলা সবগুলা করবা এগুলো নিজে নিজে। আচ্ছা, দাঁড়াও আরো কিছু ম্যাথ দিয়ে দেই।
এগুলো তো দিয়েই দিলাম। ওকে, এগুলাই করবা এগুলা। এখানে অনেক ম্যাথ আছে। তারপর টেস্ট পেপারে গেলে তো আরো এখান থেকে ম্যাথ অনেকগুলা পেয়ে যাবে। এগুলা অবশ্যই সলভ করে, এবং এই টপিকটা থেকে সৃজনশীল একটা প্রশ্ন আসবেই।